শুভ সন্ধ্যা। আজকে শনিবার 12ই অক্টোবর 2024। আজকে আমাদের বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের যেরকম 179তম 179th সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে স্বাগত এবং অভ্যর্থনা জানাচ্ছি। এবং আজকে কোইন্সিডেন্টালি শুভ বিজয়ও বটে, সেই জন্য আপনাদের সকলকে শুভ বিজয়ের আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ কামনা সব জানিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় এবং বক্তব্য বা বক্তায় কোনো পার্থক্য নেই। বিষয় স্বামী বিবেকানন্দ পত্রাবলী এবং বক্তাও শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নিষ্প্রয়োজন। আর এছাড়াও একটা ছোট্ট আনন্দ সংবাদ আপনাদের বোধহয় শেয়ার করা খুব একটা অনুচিত হবে না, যে পরের অনুষ্ঠানটাই ঠিক আমরা যে আবেদন আপনাদের কাছে করেছিলাম যে বাকচক্রের অনুষ্ঠান আপনারা যদি কেউ বাইরে গিয়ে বা তাদের ওখানে করাতে চান, যে কোনো স্কুলই হোক বা কোনো লাইব্রেরি হোক বা কোনো পাড়ার ক্লাব হোক, যেখানে হোক, ঠিক সেই ডাকে সাড়া পেয়ে আমরা আগামী অনুষ্ঠানটা সেরকমই একটা পশ্চিমবঙ্গে এই কলকাতার পেরিফেরিতেই কোত্থেকে যাচ্ছি বা কোনো অনুষ্ঠান, সেটা আগামী সপ্তাহের অনুষ্ঠানেই জানতে পারবেন, আজকে থেকে বলছি না। তো আগের সপ্তাহ অনুষ্ঠানে আপনি আরও ডিটেলসে জানতে পারবেন যে আমরা কিভাবে আমাদের এই বিবেকানন্দ ঘরে ঘরের যে সত্যিকারের ঘরে ঘরে গিয়ে প্রচার করার প্রচেষ্টাকে আমরা সফল করার চেষ্টাতে ব্রতী হয়েছি, সেটা পরিচয় পাবে। সুতরাং অযথা আজকে আর বেশি বাক্যব্যয় না করে আসুন আজকে আমাদের সেই পরিচিত যে প্রার্থনা সঙ্গীত, যেটা গেয়েছেন বাকচক্রের পরিচালক মণ্ডলীর জ্যেষ্ঠতম সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার গাওয়া সেই প্রার্থনা সঙ্গীত কাম রবীন্দ্রসঙ্গীত শুনে আমাদের অনুষ্ঠান শুরু করছি। ভালো থাকবেন। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করি
আছি জীবনেরও ধ্রুবতারা। নমস্কার। আজকে বিজয়া দশমী। আপনারা আমার প্রীতি শুভেচ্ছা নমস্কার নেবেন। কয়েকটা বিজয়া দশমী আমরা বাকচক্রে পার করলাম, এটাও আরেকটি বছর। এটাও আমাদের একটি অভিজ্ঞতা এবং স্বামীজির কাছে প্রার্থনা করি যারা এখানে শ্রোতা রয়েছেন, যারা সবে বাকচক্র শুনতে শুরু করেছেন, যারা প্রাচীন শ্রোতা রয়েছেন, স্বামীজির আশীর্বাদ যেন সকলের ওপর সমানভাবে বর্ষিত হয়। তারা যেন নতুনভাবে জীবনকে চিনতে শেখেন, জানতে শেখেন এবং মানুষের চোখের জল মুছিয়ে নিজেদের ধন্য এবং কৃতার্থ করেন। যেমন স্বামীজি চেয়েছেন আমরা যেন সেই স্বামীজির যোগ্য সন্তান হয়ে উঠতে পারি। আজকে আমি যে চিঠিটি নিয়ে আলোচনা করব সেটি স্বামীজি তার মাদ্রাজি ভক্ত সেই মাদ্রাজি 14ই জুলাই 1896 সালে তিনি তার মাদ্রাজি ভক্তকে লিখছেন এবং সেখানে প্রবুদ্ধ ভারত কাগজ সম্বন্ধে স্বামীজি অনেক কিছু লিখেছেন। স্বামীজি মনে রাখতে হবে প্রথম আধুনিক ভারতীয় যিনি বুঝেছিলেন যে মিডিয়ার মধ্যে দিয়ে ইতিবাচক বোধ জাগিয়ে তোলা যায়। এই যে আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা প্রায় আজকাল শুনি গদি মিডিয়া, শুনি যে যেগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে সেগুলো সত্য কথা প্রচার করছে না। প্রত্যেক দিন শুনি, সবাই শুনি। আমি তো মিডিয়ার লোক, আমিও শুনি, আপনারাও শোনেন। কেন হয়? কারণ আমরা পজিটিভ নিউজে বিশ্বাস করি না। স্বামীজি বিশ্বাস করেছিলেন যে ইতিবাচক যে দিক রয়েছে মানুষের মনটা তো ইতিবাচক দিকটাই বেশি, সেটা যদি জাগিয়ে তুলতে হয় তাহলে খবরের কাগজ একটা বড় মাধ্যম। স্বামীজির সময় তাই ছিল। স্বামীজি প্রথম মানুষ যিনি ত্রৈভাষিক খবরের কাগজ প্রকাশ করার কথা বলেছিলেন। ইংরেজি, বাংলা, হিন্দি আর ট্রাইলিঙ্গুয়াল নিউজ পেপার, এবং প্রতিদিন সেই কাগজ বিনা পয়সা দেওয়া হবে স্বামীজি বলেছিলেন। উদ্বোধন যেমন বেরোলো সেটি মাসিক পত্রিকা, তেমনি স্বামীজি চেয়েছিলেন প্রত্যেক দিন কাগজ দেবেন এবং তার বিপুল খরচ সেটি কোনো দিনই হয়নি। তবে বেলুড় মঠ টেলিভিশন চ্যানেলের দিকে যাচ্ছে আস্তে আস্তে, এবং এই পজিটিভ টেলিভিশন চ্যানেল করে মানুষকে পজিটিভ থটস দেওয়া এটা ভীষণ দরকার হয়ে পড়েছে। এটা বিদেশে শুরু হয়ে গেছে। যোগদা সৎসঙ্গ নিজেদের টেলিভিশন চ্যানেল আছে। যদি যোগদা সৎসঙ্গের চ্যানেল কখনো দেখবেন সকাল থেকে সেখানে যোগ, সেখানে প্রাণায়াম, সেখানে বেদান্ত, সেখানে কালেকটিভ লাইফ, সেখানে লাইফস্টাইল ডেভেলপমেন্ট সব বলা হচ্ছে। ঠিক সেই রকমই মঠও একটা দেবে। মঠও একটা ভাবনা চিন্তার মধ্যে আছে, সেটা টেলিভিশন চ্যানেল আসবে এবং তার মধ্যে দিয়ে মানুষকে ইতিবাচক কথা শোনানো হবে। কারণ সমাজটা যেখানে যাচ্ছে সেখানে একমাত্র ইতিবাচক চিন্তাই আমাদের মনের পরিবর্তন আনতে পারে। আর পাশ্চাত্যের সঙ্গে আমাদের তফাৎ কি? পাশ্চাত্যের মানুষ মনে করেন যে ওরা তো মনে বিশ্বাস করে না, বলে বুদ্ধিটাই আসল, বুদ্ধি চলছে। আমরা বলি মন পাল্টানো যায়। তুমি একরকমভাবে জন্মেছ, তুমি মনটাকে পাল্টে ফেলতে পারো। যদি মনটা পাল্টানো না যেত তাহলে বুদ্ধদেব বাড়ি থেকে বেরোতেন না, বাড়ির মধ্যেই রাজভোগ খেতেন। একটি সন্তান তার ছিল, তার একাধিক সন্তান হতো এবং তিনি রাজার মতো জীবন কাটাতেন। তিনি যখন পথের ভিখারি হয়ে গেলেন, সেই ভিখারিটাকে কিন্তু আমরা চিনি, আমরা জানি, কারণ তার পরিবর্তিত মন আমাদের ভেতরটাকে পাল্টে দিয়েছে। সেই জন্য আমরা তাকে মানি, সবসময়ই তাই। এই যে পরিবর্তিত মন কী করে? মানুষকে সামনের দিকে এগিয়ে দেয়। তো স্বামীজি সম্বন্ধে রবীন্দ্রনাথ বড় কথা বলেছিলেন। ওকাকুরা জাপান থেকে আসেন এবং তিনি এসে স্বামীজিকে বলেন যে আপনি আমাকে জীবনের শিক্ষা দিন। স্বামীজি উত্তরে বলেন যে দেখো, আমার শরীর ভেঙে গেছে, যদি জীবনের শিক্ষা নিতে হয় তুমি জোড়াসাঁকোয় রবীন্দ্রনাথের কাছে যাও। রবি ঠাকুর এখনও জীবনের মধ্যে রয়েছেন। ওকাকুড়া যেতেই এই কথা বলতেই রবীন্দ্রনাথ বলেন, যদি ভারতবর্ষকে চিনতে চাও তাহলে বিবেকানন্দকে জানো। কারণ বিবেকানন্দের মধ্যে নেতিবাচক কিছু নেই। বিবেকানন্দ যেহেতু শ্রীরামকৃষ্ণের চেলা ছিলেন,
সব কিছুই ইতিবাচক। স্বামীজি বলছেন ম্যান নেভার প্রোগ্রেসেস ফ্রম এরার টু ট্রুথ, ফ্রম ট্রুথ টু ট্রুথ, ফ্রম লেসার ট্রুথ টু হায়ার ট্রুথ। বিবেকানন্দ বলতে পেরেছিলেন অপোজিট অফ সাকসেস ইজ নট ফেলিওর, ইটস আ পার্ট অফ সাকসেস। বিবেকানন্দ অপোজিটে বিশ্বাস করতেন না, যে ইটস এ পার্ট অফ সাকসেস। তাই ইতিবাচক করতে হবে। প্রথমে প্রবুদ্ধ ভারত বেরোলো, অ্যাওয়েকেন্ড ইন্ডিয়া, তারপর তিনি কলকাতা এলেন এবং 1899 সালের 1 মাঘ উদ্বোধন প্রকাশিত হলো। আমরা সেই চিঠি নিয়ে দীর্ঘ আলোচনা করব। আমি সম্প্রতি একটি বই লেখার কাজে একেবারে ব্যস্ত রয়েছি। সেই বইটির বিষয়বস্তু হচ্ছে রিপোর্টার বিবেকানন্দ। বিবেকানন্দ কেন ভাবলেন যে মিডিয়ার প্রয়োজন রয়েছে? ভাবার তো কোনো দরকার ছিল না। সন্ন্যাসী হয়েছেন, কিন্তু তিনি বলেন না, জাগাতে হবে মানুষকে, সব রকম তার মনের ইতিবাচক দিকগুলোকে জাগিয়ে তুলতে হবে। যতক্ষণ না মনের ইতিবাচক দিক জাগছে ততক্ষণ মানুষরা ক্লস্ট্রোফোবিক জীবন যাপন করে। মানুষ যে মিশতে পারে না, কথা বলতে পারে না। আমাদের খুব দুর্ভাগ্য যে আমরা এখনও ইতিবাচক জিনিস বিশ্বাস করি না। জাপানে যেহেতু মানুষ অনেক দিন বাঁচে, তারা আজকাল বলতে শুরু করেছেন যে পোস্ট রিটায়ারমেন্ট লাইফ ইজ মাচ মোর ইম্পর্ট্যান্ট অ্যান্ড কালারফুল দ্যান দ্য প্রি রিটায়ারমেন্ট লাইফ। ধরুন আপনারা কংক্রিট উদাহরণের তো কোনো প্যারালাল নেই। সুজিত দা ব্যাংকে বড় কাজ করতেন, তার থেকে তিনি অবসর নিলেন। অবসর নিয়ে বেশ জীবনটা চলছিল, কিন্তু সুজিতদার মেয়েরা, ছেলে মেয়ে বিদেশে থাকেন, সুজিতদা বিদেশে যাচ্ছেন আসছেন, বেশ চলছিল। হঠাৎ বিবেকানন্দ মাথায় ঢুকে গেল, এবং বিবেকানন্দ মাথায় ঢোকাতে কি হলো, তার মনে হলো যে আমার যখন বিবেকানন্দটা ভালো লেগেছে, আমার যখন বিবেকানন্দের ইতিবাচক বোধ আমাকে আপ্লুত করেছে, আমি যেমন জীবনের যখনই নানা বাঁকে এসে দাঁড়িয়েছি, সারদামণি আমাকে আশ্রয় দিয়েছেন বা সারদামণির মানসিক সান্নিধ্যে আমি আনন্দ পেয়েছি, আমি কেন সেটা সর্বজনীন করব না? এই যে ফিলসফি, এই ফিলসফি ড্রোভ হিম টু স্টার্ট বাকচক্র। বহু মানুষ তো রিটায়ার করছেন, তারা এর দিকে নাই যেতে পারতেন। তার মনে হয়েছিল যে এইগুলো যেহেতু আমাকে আনন্দ দিয়েছে, আমার তার প্রতি টান বাড়িয়েছে, আমার বিশ্বাস বাড়িয়েছে, ফলে আমি সেই বিশ্বাসটাকে আরও 5 জনের সঙ্গে ভাগ বাটোয়ারা করে দিই। এবং এই ভাগ বাটোয়ারা করাতেই হচ্ছে একটা পজিটিভ থট। সেই পজিটিভ থট বাকচক্রকে এতদিন সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেটি সম্ভব হচ্ছে একটি মানুষের সদিচ্ছার জন্য। এরকম বহু সদিচ্ছা সারা ভারতবর্ষে নানাভাবে ছড়িয়ে আছে। আমি কিছুদিন আগে গিয়েছিলাম শান্তিপুরে, এখানে একটি প্রতিষ্ঠান রয়েছে, সকলেই সেখানে রিটায়ার করেছেন, এবং রিটায়ার করার পরে তারা বিভিন্ন স্কুলে গিয়ে তাদের ভালো কথা শোনাচ্ছেন স্কুলের ছেলে মেয়েদের। তাদের এনে ছবি আঁকা শেখানো, আবৃত্তি শেখানো, গান শেখানো, বাজনা শেখানো, সব কিছুর মধ্যে দিয়ে তারা সামগ্রিক উন্নতির স্বপ্ন দেখেছেন। বিবেকানন্দ এই সামগ্রিক উন্নতির স্বপ্ন দেখেছেন। মনে রাখবেন, ভারতবর্ষ এমন একটি দেশ যে দেশ ব্যক্তির উন্নতিতে বিশ্বাস করেনি, বিশ্বাস করেছে সামগ্রিক উন্নতিতে। কার্ল মার্কসের, লেনিনের বহু আগে ঋষি বলেছিলেন সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ আকবত। এই যে সর্ব কথাটা, এটা হচ্ছে ভারতবর্ষের বলতে পারেন বিগেস্ট ইউএসপি, যে সবাই ভালো থাকুক। এখন সবাইকে যদি ভালো থাকতে হয়, তার কিছু পজিটিভ মিনস দরকার। আমরা যেমন বাকচক্রের মধ্যে আছি, পবিত্র সুরমশাই যেমন আমাদের বাকচক্রে তুলে ধরছেন, তেমনি বহু অনুষ্ঠান কাভার করে বহু ইতিবাচক কথা মানুষের সামনে এনে তিনি নিরলস সেবা করে চলেছেন। এই নিরলস সেবাটা কিন্তু আমরা কখনো বড় করে দেখি না, কারণ আমাদের ধারণাটাই নেই বলে। এটাও কিন্তু সেবা। সেবা মানে এক ধরনের, সেবা মানে শুধু অনাথকে খেতে দেওয়া নয়, সেবা মানে অনাথ আশ্রম চালানো নয়, সেবা মানে হাসপাতাল নয়, স্কুল নয়। যখন মানুষের মনোরাজ্যে আপনি পরিবর্তনের কথা বলছেন, তখন আমরা যখন বাকচক্র, আমাদের নানা রকম অভিজ্ঞতা আছে, তো বিভিন্ন জায়গায় গেছি, তারা বলছে আমরা কিন্তু প্রত্যেক শনিবার মন দিয়ে বাকচক্র শুনি, আমাদের অভিজ্ঞতা আছে।
সুজিতদার কাছেও সেরকম বহু খবর আছে, আমার কাছেও বহু খবর আছে। বহু জায়গায় দেখেছি তারা পত্রাবলী এনে সই করিয়ে নিচ্ছেন যে পত্রাবলীটা কিনেছি, পত্রাবলী পড়তে শুরু করেছি। স্বামীজি সংবাদ কিনেছি, একজন তো বললেন যে আমি কয়েকটা স্বামীজির পদপ্রান্তে কিনেছি, আমরা পদপ্রান্তে নিয়ে আলোচনা করেছি। ফলে মানুষকে ইতিবাচক বোধ দেওয়াটাও কিন্তু সমাজের সেবা। এটা ঠিক যে আমরা কোনো অনাথ আশ্রমে যাচ্ছি না, এটা ঠিক আমরা হাসপাতাল চালাচ্ছি না, এটা ঠিক আমরা স্কুল খুলছি না, কিন্তু প্রত্যেক শনিবার দিন মানুষের মনোজগতে যাতে পরিবর্তন আসে, এই আশায়, এই প্রার্থনায় আমরা স্বামীজির কথা আপনাদের কাছে পৌঁছে দিই। সেটাও একটা বড় ধরনের সেবা কাজ বলে আমরা মনে করি। স্বামীজির সেই রকম সেবা কাজ ছিল, একটা কাগজ বের করতে হবে, সেই কাগজের মধ্যে দিয়ে তিনি সব জায়গায় সেটাকে ছড়িয়ে দিতে চেয়েছেন। প্রবুদ্ধ ভারতগুলি পৌঁছেছে এবং ক্লাসে বিলিও করা হয়েছে। পত্রিকা খুব সন্তোষজনক হয়েছে। ভারতের যথেষ্ট প্রচলন হবে নিশ্চয়, আমেরিকাতেও এর কিছু গ্রাহক হতে পারে। ইতিমধ্যে আমি আমেরিকায় এই কাগজটার বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা করেছি এবং গুডিয়ার ইতিমধ্যেই তা করে ফেলেছে, কিন্তু এখানে কাজ অপেক্ষাকৃত ধীরে চলতে হবে। তাই ইংল্যান্ডে কেমন অবস্থা তিনি বর্ণনা করেছেন। এবার প্রবুদ্ধ ভারতের মার্কেটিং নিয়ে কী স্বামীজি বলছেন দেখুন। শুধু তৈরি করলেই হবে না, মানুষের কাছে পৌঁছাতে হবে, যেটাকে এখনকার পরিভাষায় মার্কেটিং বলা হয়। আমি এখানে গ্রাহক সংগ্রহের চেষ্টায় আছি, কিন্তু বিদেশি সাহায্যের ওপর একেবারেই নির্ভর করবেন না। ব্যক্তির মতো জাতিকেও নিজে সাহায্য করতে হবে। এই হচ্ছে ঠিক স্বদেশ প্রেম। সালটা কত পরাধীন দেশ 1896। মেক ইন ইন্ডিয়া হলো না কেন? হলো না হচ্ছে আমরা নির্লজ্জভাবে বিদেশের ওপর এখনও বিশ্বাস করতে শুরু করলাম। এই মেধার দেশ, এই বিপুল শিক্ষার দেশ একটা ঘড়িও দেশে তৈরি হয় না। টাইটান দেশি ঘড়ি নয়, টাটারা পার্টস নিয়ে আছে। আমাদের দেশি ঘড়ি ছিল HMT, বন্ধ হয়ে গেছে, হিন্দুস্তান মেশিন টুলস। তাই স্বামীজি বলছেন যে ব্যক্তির মতো জাতিকেও নিজে সাহায্য করতে হবে। এটাই হচ্ছে ঠিক স্বদেশ প্রেম। যদি কোনো জাতি তা করতে না পারে তবে বলতে হবে তার এখনও সময় হয়নি, তাকে অপেক্ষা করতে হবে। এবং তিনি বারবার সেলফ রিলায়েন্সের কথা বলছেন। সব সময় মাদ্রাজ থেকেই এই নতুন আলোক ভারতের সর্বত্র ছড়িয়ে পড়া চাই, এই উদ্দেশ্য নিয়েই আপনাকে কাজ করতে হবে। একটি বিষয় আমার একটু মন্তব্য করতে হলো, মলাটটা একেবারে রুচিহীন, অতি বিশ্রী এবং কদর্য। সম্ভব হলে এটাকে বদলে ফেলুন। এই যে প্রবুদ্ধ ভারতটা মার্কেটিং করতে হবে, আপনাকে তার আই ক্যাচিং মলাট দিতে হবে। আমাদের এই অনুষ্ঠান যদি আমরা বলতাম যে বিবেকানন্দ আলোচনা সভা, কেউ শুনতেন না। বিবেকানন্দ ঘরে ঘরে, এর একটা আই ক্যাচিং হেডিং আছে। হেডিংটা শুনলেই যে মনটা বলে, বাবা বিবেকানন্দ ঘরে ঘরে, তাই তো ঘরে পৌঁছে গেছেন স্বামীজি, তাহলে একটু মন দিয়ে শুনি। এই যে প্রত্যেক শনিবার হচ্ছে, এই আই ক্যাচিং সবসময় আপনাকে নতুন জিনিসের মধ্যে বলতে হবে। তাই স্বামীজি বলছেন যে তুমি মলাটটা পাল্টাও, এটাকে ভাবব্যঞ্জক অথচ সরল করুন। আর এতে মানুষের মূর্তি মোটেই রাখবেন না। বটবৃক্ষ মোটেই প্রবুদ্ধ হওয়ার চিহ্ন নয়, পাহাড়ও তা নয়, ঋষিরাও নন, ইউরোপীয় দম্পতিও নন। পদ্মফুলি হচ্ছে পুনরুত্থানের প্রতীক। স্বামী প্রমানন্দজি সবসময় বলতেন যে লোটাস ইজ আ সিম্বল অফ রিজেনারেশন। তো স্বামীজি কি অসাধারণ বলছেন যে বটবৃক্ষ মানুষের মূর্তি মোটেই আনবেন না, এটাকে ভাবব্যঞ্জক করতে হবে। বটবৃক্ষ মোটেই প্রবুদ্ধ হওয়ার চিহ্ন নয়, পাহাড়ও তা নয়, ঋষিরাও নন, ইউরোপীয় দম্পতিও নন। পদ্মফুলি হচ্ছে পুনরুত্থানের প্রতীক। চারুশিল্পে আমরা বড়ই পিছিয়ে আছি, বিশেষত চিত্রশিল্পে। বনে বসন্ত জেগেছে, বৃক্ষলতার নবকিশলয় আর মুকুল দেখা দিয়েছে। এই ভাবের একটি বনের ছবি আঁকুন দেখি। কত ভাবিত রয়েছে, ধীরে ধীরে তার চিত্রশিল্পে ফুটিয়ে তুলুন। লন্ডনের গ্রিনম্যান কোম্পানি যে রাজযোগ ছেপেছে, তাতে আমার তৈরি প্রতীকটি দেখুন। আপনি বম্বেতে তা পাবেন। আমি নিউ ইয়র্কের রাজযোগ সম্বন্ধে যে বক্তৃতা দিয়েছিলাম, সেগুলি এই পুস্তকে আছে। স্বামীজি কতখানি খুঁটিনাটি বিশ্বাস করতেন, তিনি কাভারের দিকেও তার নজর গেছে।
কাভারটা শুধু আই ক্যাচিং হলে হবে না, ইট শুড ক্যারি আ ফিলসফি, একটা দর্শন থাকবে তার। এবং সেই দর্শনটি কি, যে বনে বসন্ত জেগেছে, বৃক্ষলতার নবকিশলয় আর মুকুল, বৃক্ষলতায় নবকিশলয়ের মুকুল দেখা দিয়েছে, এই ভাবের একটি বনের ছবি আঁকুন। মানে সব জায়গাতেই স্বামীজি প্রাণের চিহ্ন দেখছেন। যখন বৃক্ষলতায় নতুন ফুল এসেছে, যখন বনের মধ্যে নতুন প্রাণ এসেছে, সেই প্রাণের কথা বলতে হবে। প্রবুদ্ধ মানে অ্যাওয়েকেন্ড মাইন্ড, মাইন্ড মানে নিউ লাইফ, নিউ মাইন্ড, নিউ থট। এই যে নতুন করে কোনো জিনিস ভাবা, এইটি ছিল বিবেকানন্দের জীবনের একমাত্র কথা। তিনি একটি চিঠিতে লিখছেন, সেটাও আমরা পড়েছি, যে আমাদের গুরু ছিলেন মৌলিক, হয় আমরা মৌলিক হব নয় হব না। আবার গুরু ওয়াজ অরিজিনাল, উই শুড বি আইদার অরিজিনাল অর নাথিং। স্বামীজি বারবার এ কথাটা বলতেন। কলকাতার বক্তৃতায় বলেছিলেন, উই মাস্ট গো আউট, শো লাইফ, অর ফেস্টার, ডিগ্রেড অ্যান্ড ডাই, নাথিং শর্ট অফ দিস ইজ মাই আইডিয়াল। এই যে ফেস্টার, উই মাস্ট গো আউট, শো লাইফ, আমরা বাইরে যাব এবং জীবনটাকে দেখাবো। এছাড়া আমরা ফেস্টার, ডিগ্রেড অ্যান্ড ডাই, এছাড়া আমরা পচে গলে মারা যাব। আরেকটি চিঠিতে স্বামীজি লিখছেন যে আমি একটা আগুনকে বহন করে বেড়াচ্ছি, দুর্ভাগ্য এই যে তোমরা সে আগুনটাকে ছুঁতে পারছো না, তোমরা এখনও সেই ছেঁড়া নেতা নিয়েই টানাটানি করছো। প্রভুর কাছে প্রার্থনা করি যে তোমরা আগুনকে ছুঁতে পারো। প্রত্যেক ক্ষেত্রে জীবনের জয়গান বিবেকানন্দ গেয়েছিলেন, জীবনের জয়গান গাওয়া। সেই জয়গান যদি গাইতে হয় তাহলে কোথাও কোনো নেতিবাচক কিছু থাকবে না। শুনেছিলেন কার কাছ থেকে? শুনেছিলেন তার গুরুর কাছ থেকে। ঠাকুরের জন্মোৎসব পালিত হচ্ছে দক্ষিণেশ্বরে, সেখানে মাস্টার মশাই এবং স্বামীজি আলোচনা করছেন। স্বামীজির বক্তব্য ছিল মাস্টার মশাইয়ের কাছে যে আপনি তো সমাজে সেইভাবে মেশেন না, সমাজের মধ্যে একটা ব্যাপক পচন শুরু হয়েছে এবং ছাত্ররা সেই পচনটাকে আরও বাড়িয়ে দিচ্ছেন। যখন এই রকম দুজনের কথা হচ্ছে তখন ঠাকুর সেখানে আসেন, এসে জিজ্ঞেস করেন কি কথা হচ্ছিল। স্বামীজি বলতেই নরেন্দ্রনাথকে তিরস্কার করে বলেন, এখানে ওসব কথা নয়। মানে আপনি যখন দক্ষিণেশ্বর মন্দিরে এসছেন, মাইন্ড শুড বি ফুল অফ পজিটিভ থটস। আর একটা উদাহরণ দিই, দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীরামকৃষ্ণের অনুরোধে গিরিশ ঘোষ গেছেন। তাকে দেখেই শ্রীরামকৃষ্ণ বলছেন যে এতক্ষণ তোমার কথাই হচ্ছিল। ভবনাথের সঙ্গে বসে কথা বলছেন, যেই গিরিশকে বলেছেন তোমার কথাই হচ্ছিল, গিরিশের মনে হয়েছে যে আমার অসাক্ষাতে আমার ত্রুটিগুলি নিয়ে আলোচনা করা, সেটাই তো কলকাতার মানুষের ধর্ম। খুব ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন কি কথা হচ্ছিল। ঠাকুর উত্তরে বললেন, আমি ভবনাথকে বলছিলাম বাগবাজারের গিরিশ ঘোষ তার ঈশ্বরে কি বিশ্বাস। এই পজিটিভ মাইন্ড ঘুরিয়ে দিলেন। তিনি বলতেই পারতেন আরে গিরিশ ঘোষ তো মতাল, গিরিশ ঘোষ তো থিয়েটার করে, গিরিশ ঘোষ নাগাড়ে গালাগাল দেয়, কুপাড়া যায়। বললেন না, বলেন বাগবাজারের গিরিশ ঘোষ তার ঈশ্বরে কি বিশ্বাস। গিরিশ ঘোষ অবাক হয়ে গেলেন শুনে, এবং ওই যে ঠাকুরের কথা, তার মনটা কিন্তু এক মুহূর্তের জন্যে ইতিতে ভরে গেল। এবং কেমনভাবে ভরে গিয়েছিল, 16ই আগস্ট শ্রীরামকৃষ্ণের দেহত্যাগ হয়। যখন কাশীপুর থেকে গিরিশের বাড়িতে খবর পৌঁছায়, আমি আমার ফেসবুক পেজে লিখেছি, যিনি খবর বহন করে এনেছিলেন গিরিশকে মারতে উদ্যত হন। হয়ে বলেন, শোন, তোদের ঠাকুর মারা গেছেন, আমার ঠাকুর মারা যায়নি, তাই তোরা যা। গিরিশ ঘোষ দাহ কাজের সময় শ্মশানে যাননি, কারণ তিনি বিশ্বাস করতেন যে তার যে গুরু তিনি বেঁচে রয়েছেন, সেই গুরুর কোনো মৃত্যু নেই, গুরুর ভাবের যে কোনো মৃত্যু নেই। এটাই হচ্ছে পজিটিভ থট। এবং আমরা গোটা জীবনটাই দেখব যে ঠাকুর গিরিশ সম্বন্ধে বলছেন তার পাঁচশিকে পাঁচানা বিশ্বাস। বিবেকানন্দ সেরকম জীবনটাকে জাগিয়ে তুলছে। এটি তো শ্রীরামকৃষ্ণ শিখিয়েছিলেন যে এই পোড়া দেশের মধ্যে তুমি জীবনটাকে জাগিয়ে তোলো। সারদামণিকে বলছেন কলকাতার লোকেরা পোকার মতো কিলবিল করে বেড়াচ্ছে, তুমি তাদের দেখো। এবং স্বামীজি দেখেছিলেন যে ঠাকুরের মধ্যে কোনো তো নেগেটিভ থটস নেই। সারদামণি একটি অসাধারণ স্বপ্ন দেখেছিলেন। নীলাম্বর বাবুর বাগানের পাশে যে সিঁড়ি, সেখান দিয়ে তত্তর করে ঠাকুর নেমে গঙ্গায় মিশে গেলেন।
তার পিছনেই স্বামীজিও সেই গঙ্গায় গেলেন এবং সেই পুত গঙ্গার জল দাঁড়িয়ে গঙ্গার তীরে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য মানুষ। স্বামীজি তাদেরকে জল ছিটোচ্ছেন আর বলছেন জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। এই যে রামকৃষ্ণ বলা মানেই মনটা ইতিবাচক বোধে ভরিয়ে তোলা, কারণ ঠাকুরের মধ্যে নেগেটিভ কিছু ছিল না, সবসময় ইতিবাচক, সব সময় মনটাকে তিনি ঊর্ধ্বে তুলে। যখন মন ঊর্ধ্বে তুলে থাকে তখন তো আর জন্ডিসড মাইন্ড না, মন যখন নিচের দিকে থাকে তখনই সে মনটা একেবারে বিষিয়ে যায়। উপনিষদে বলা আছে যে একটা বিরাট প্রাচীরের ওপারে আনন্দ হচ্ছে, সে আনন্দের ধ্বনি এপারে সে পৌঁছচ্ছে, পাঁচিল টপকে যারাই যাচ্ছেন তারাই সেই আনন্দে অংশগ্রহণ করছেন, ডুবে যাচ্ছেন, কেউ এদিকে ফিরে আসছে না। গুটি কয়েক লোক সেই আনন্দের খবর নিয়ে ওপার থেকে এপারে আসছে। রামকৃষ্ণ সেই রকম একজন মানুষ যিনি অনন্তকে স্পর্শ করে অনন্তর যে আনন্দ সেটি সকলের মধ্যে বিতরণ করেছিলেন। তাই মারি লুই বার্ক তার বিখ্যাত গ্রন্থ স্বামী বিবেকানন্দ ইন আমেরিকা নিউ ডিসকভারিজ, সেইখানে শ্রীরামকৃষ্ণের ঘরের একটি বর্ণনা দিয়েছেন। ইন টাইমস অফ লাফটার অ্যান্ড প্লে, ইন সিরিয়াস ডিসকাশন, ইন মুডস অফ স্পিরিচুয়াল এক্সট্যাসি, or even in regular routine of eating and sleeping, he transformed life into a festival. The commonplace became extraordinary and the slightest happening a spiritual lesson. যে অবস্থায় ঠাকুর আছেন, ইন টাইমস অফ লাফটার অ্যান্ড প্লে, যখন তিনি হাসছেন, হাস্যোচ্ছল শ্রীরামকৃষ্ণ, ইন সিরিয়াস ডিসকাশন, যখন তিনি গভীর দর্শন নিয়ে আলোচনা করছেন, অর ইন মুডস অফ স্পিরিচুয়াল এক্সট্যাসি, যখন তিনি সমাধির মধ্যে চলে যাচ্ছেন, হি ট্রান্সফর্ম লাইফ ইনটু এ ফেস্টিভ্যাল, তিনি জীবনকে একটা উৎসবে পরিণত করছেন। কমন প্লেস বিকেম এক্সট্রাঅর্ডিনারি, সাধারণ যে দক্ষিণেশ্বরের ঘর সেটি অসাধারণ অবস্থা হয়েছিল এবং প্রত্যেকটি কথা মানুষের মনকে ঈশ্বরমুখী করে তুলছিল। অসাধারণ গান গাইতে পারতেন শ্রীরামকৃষ্ণ, তিনি গান গাইছেন, কখন কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী, তুমি রঙ্গে ভঙ্গে অনঙ্গে অপাঙ্গে ভঙ্গ দাও জননী, লম্ফে ঝম্পে কম্পে ধরা অসি ধরা করালিনী, তুমি ত্রিগুণা ত্রিপুরা তারা ভয়ঙ্করী কখনো কালো কামিনী। এবং গান গাইতে গাইতে এই বিশ্ব চরাচরের বর্ণনা দিতে দিতে তিনি সমাধির রাজ্যে চলে যাচ্ছেন। মন যখন অতি পবিত্র হয়, মন যখন ইতিবাচক বোধে ভরে থাকে, মন যখন উচ্চ আকাশে চলে যায়, তখন সে কী দেখছে সেটি ভাষায় প্রকাশ করতে পারে না। মানসিক পবিত্রতা হলেই মনের এই স্তরটিতে পৌঁছানো যায়। উইলিয়াম হেস্টি এই কথাটি ছাত্র নরেন্দ্রনাথদের ক্লাসে বলেছিলেন এবং বলেছিলেন, তোমরা যদি সমাধি দেখতে চাও তাহলে দক্ষিণেশ্বরের পরমহংস রামকৃষ্ণের কাছে যাও, সেখানে দেখবে সমাধি কাকে বলে। আবার স্বামী যখন গান গাইছেন, তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা, যেটি আমাদের বাকচক্রের প্রার্থনা সঙ্গীত, সেটি শুনেও ঠাকুর সমাধিস্থ এবং স্বামীজিকে বলছেন, এর যে গায়ক, এর যে কবি, তার মন আধ্যাত্মিকতায় পূর্ণ। এই আমরা যদি শুনি তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা, সেখানে দেখবেন মানুষের যে আত্মনিবেদন কার কাছে, অনন্তের কাছে। লুনের পুতুল সাগর মাপতে গিয়েছিল, হারিয়ে গেল, খবর দিবে কে? ব্যক্তি মানুষ এগোতে এগোতে সে অনন্তকে স্পর্শ করে। রাসেল বলবেন টু ফিল ওয়ান উইথ দ্য স্ট্রিম অফ লাইফ। আর রোমারোলা তার বইতে ঠাকুর সম্বন্ধে বলেছেন, ইট ইজ মাই সিনসিয়ার ডিজায়ার টু ব্রিং দ্য বিটিংস অফ দি সাউন্ডস অফ দি আর্টারি টু দ্য ইয়ার্স অফ ফেভার স্ট্রিকেন ইউরোপ হুইচ হ্যাজ মার্ডার্ড স্লিপ। ইউরোপ অসুস্থ, রাত্রির নিদ্রা ত্যাগ করেছে। আই উইশ টু ওয়েট ইট স্লিপস উইথ দি ব্লাড অফ ইমমর্টালিটি। এবং আমি এদের ঠোঁটগুলোকে অমৃত দিয়ে ভরিয়ে দিতে চাই। It is because Ramakrishna, more fully than any other man, not only conceived but realized in himself the total unity of this river of God, open to all rivers and all streams, that I have given him my love, and I have drawn a little of his sacred water to slake the great thirst of the world. মানুষের যে তৃষ্ণা
আমি এক অঞ্জলি জল সেখান থেকে নিয়ে এসেছি এই তৃষ্ণা নিবারণের জন্যে। কেন? ইট ইজ বিকজ রামকৃষ্ণ মোর ফুললি দ্যান এনি আদার ম্যান নট অনলি কনসিভড বাট রিয়েলাইজ ইন হিমসেলফ দি টোটাল ইউনিটি অফ দিস রিভার অফ গড। এই যে বিশ্ব চরাচর, সেই বিশ্ব চরাচরের সঙ্গে মিলে মিশে এক হয়ে গিয়েছিলেন রামকৃষ্ণ। আমি সেই রামকৃষ্ণর কাছ থেকে এক অঞ্জলি জল নিয়ে আসতে চাই এবং মানুষের যে তৃষ্ণা, জাগতিক তৃষ্ণা, আমি সেটি মেটাতে চাই ইতিবাচক বোধ দিয়ে। যখনই আমি সেই জল আনার কথা ভাবছি তখনই সেটি ইতিবাচক। আমরা যখন আচমন করি পুজোর আগে, তখন ইতিবাচক বোধে মনটা থাকে বলেই আমরা বলি গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী। ইতিবাচক। বিবেকানন্দ সেই ইতিবাচক কথার একেবারে অবতার ছিলেন। তাই যখন একটি কাগজ খুলবেন বলেছেন, কাগজ বেরিয়েছে, তারও মলাট নিয়ে কথা বলছেন এবং এমনভাবে বলছেন যে মলাটেও যেন প্রাণের স্পন্দন থাকে, মলাটেও যেন হৃদয়ে উষ্ণতা থাকে, মলাটেও যেন মনের স্পর্শ থাকে। মলাটটা এমনভাবে হবে যেন জীবনের জয়গান পাঠক শুনতে পায়। এই শোনাটা যখন আমাদের হয়, আমরা যখন জীবনের জয়গান শুনি, আমরা সঙ্গে সঙ্গে মনটাকে অন্য স্তরে নিয়ে যাই এবং আস্তে আস্তে নিজের পরিবর্তন শুরু হয়। সেই পরিবর্তন আমাদের এমনভাবে নতুন ছাঁচে করে তৈরি করে যে নিজেদেরই আমরা চিনতে পারি না। বিবেকানন্দ সম্বন্ধে ভারতী পত্রিকার সম্পাদিকা সরলা দেবী চৌধুরানী বলেছিলেন, বিবেকানন্দের মধ্যে ছিল ডিনামাইটের শক্তি, ভেঙে গড়ার অপূর্ব ক্ষমতা। তার একটি স্ফুলিঙ্গ আমার মধ্যে এসে পড়েছিল, আমাকে ভেঙে গড়েছিল। এই যে বিজয়া দশমী আমরা পালন করি, মার যে পুজো হয়, সেই পুজোর মধ্যে দিয়ে আমরা আমাদের ভেতরে যা কিছু অশুভ, যা কিছু অপবিত্র, যা কিছু অকল্যাণকর, তার হত্যা করি এবং যে মানুষটিকে আমরা বের করে আনি, সেই মানুষটি ইতিবাচক বোধ দ্বারা তাড়িত, ইতিবাচক বোধ দ্বারা ভাবিত। আমরা ইতির পুজো করি বলেই মা দুর্গাকে নিয়ে আসি, তার আরাধনা করি, যাতে সেই আলোয় আমরা আলোকিত হয়ে বহুজন হিতায়, বহুজন সুখায় জীবনযাপন করে জীবনটাকে অর্থবহ এবং জীবনটাকে সুন্দর করতে পারি। সকলের মা সকলের উপর সে আশীর্বাদ করুন, এই প্রার্থনা জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।